পারফেক্ট। আসসালামু আলাইকুম, আমি জিশান। আগের একটা পর্বতে আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বিলাসী গল্পটা রয়েছে ওইটার কিছু অংশ পড়েছিলাম, এবং আপনাদেরকে বলেছিলাম যে পরবর্তীতে ওই পরের অংশ থেকে মানে শুরু করবো আর কি। তো এই ভিডিও থেকে ওই জায়গা থেকে শুরু করছি এবং কয়েকটা পর্ব মনে হয় লাগবে বা কয়েকটা ভিডিও লাগবে মনে হয় 20 মিনিটের মতো করে এরকম। ঠিক আছে, তো আজকে আজকে ভিডিওর মেন যে ক্যারেক্টার বা চরিত্র থেকে শুরু হবে। ঠিক আছে, ভিডিওটা আগে শুধুমাত্র ওই যে একটা ন্যাড়া যে ছেলেটা ছিল, ওই ছেলেটা শুধুমাত্র গ্রামের বর্ণনা কিংবা তাদের ছোটবেলার যে বর্ণনাটা দিয়েছিল যে গ্রামটা কেমন বা গ্রামের মানুষগুলো কেমন, গ্রামটা কিভাবে হয়, তারা কিভাবে পড়াশোনা করে বা তারা যে দুষ্টামি করে বা তারা পড়াশোনা পারতো না, এরকম ব্যাপার স্যাপারগুলো আজকে শুরু হচ্ছে যে গল্পের যে নায়ক বা গল্পের যে মেন চরিত্র বলতে পারেন। ঠিক আছে, ওইখান থেকে আমাদের গ্রামে একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হইতো। এখানে বলতেছে ওই যে সেই কি বলে মৃত্যুঞ্জয়ের কথা। তাহার নাম ছিল মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে সে বয়সে অনেক বড়, মানে ন্যাড়াদের চেয়ে বয়স অনেক বড়। থার্ড ক্লাসে পড়তো। আমি তো প্রথমে বলেছিলাম থার্ড ক্লাস বলতে হচ্ছে যে ক্লাস 8। হ্যাঁ, ফার্স্ট ক্লাস হচ্ছে যে ক্লাস 10, সেকেন্ড ক্লাস হচ্ছে যে ক্লাস 9 এবং থার্ড ক্লাস হচ্ছে ক্লাস 8। কবে সে প্রথম থার্ড ক্লাসে উঠিয়াছিল এ খবর আমরা কেউই জানতাম না। সম্ভবত তাহার প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। আমরা কিন্তু তাহার ওই থার্ড ক্লাসটাই চিরদিন দেখিয়ে আসিয়াছি। বলতেছে মানে ও আসলে মৃত্যুঞ্জয় খুব খারাপ স্টুডেন্ট এরকম মিন করতেছে হয়তো বা। বলতেছে কবে থার্ড ক্লাসে উঠছে আমরা আসলে কেউ জানি না। আবার মানে আগের ক্লাসও ছিল কিনা জানি না বা পরের ক্লাসে উঠবে কিনা জানি না, মানে এটা হচ্ছে বা প্রত্নতান্ত্রিকের গবেষণার বিষয়। প্রত্নতান্ত্রিক মানে আমার উচ্চারণটা আসছে না মুখ দিয়ে। তো এটা বলতেছে কি ওই প্রত্নতাত্ত্বিক যারা তারা হচ্ছে যে মানে অনেক আগের জিনিস নিয়ে গবেষণা করে, আগের খবর বা আগের জিনিস বা আগের কি বলে স্থাপনা, মানে এসব নিয়ে গবেষণা করে আর কি। তো বলতেছে যে এত আগে বা ও এত আগে থার্ড ক্লাসে উঠছে, এখনও এটা মানে গবেষণা যারা করে তারা হয়তো বা বাইরে করতে পারে, মানে অনেক আগে আর কি উঠছে আর পাস করতে পারে না হয়তো বা এরকম কিছু আছে। তাহার ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাসও শুনি নাই, মানে তা যে ফোর্থ ক্লাসে কখনো পড়েছিল মানে ক্লাস 7-এ কখনো পড়েছিল এটা আসলে শুনে নাই। সেকেন্ড ক্লাসে উঠিবার খবর কখনো পায়নি, বা যে মানে 8 থেকে 9-এ উঠছে ওইটা আসলে কখনো মানে তারা খবর পায় নাই। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউ ছিল না। আমি প্রথমে বলেছিলাম যে মৃত্যুঞ্জয়ের কেউ নেই আপন বলতে। ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটি প্রকাণ্ড আম কাঁঠালের বাগান। আচ্ছা, আমি মনে হয় প্রথমে ভুল ভুল বলেছিলাম, মানে আমি শুধুমাত্র বলেছিলাম যে আমের বাগান, এখানে কাঁঠাল আছে। তো আম কাঁঠালের বাগান। আর তার মধ্যে একটা প্রকাণ্ড পোড়াবাড়ি, মানে পোড়াবাড়ি আর কি অনেক পূর্বের, এবং বাড়িটা আসলে জঙ্গলের মধ্যে বাগানের মধ্যে। আর ছিল এক খুড়া। ওই যে জ্ঞাতি খুড়া বলতে আমি যাকে বুঝেছিলাম যে যা ভিলেন, এই মানে এই গল্পের একমাত্র ভিলেন আর কি, যে ভিলেন ক্যারেক্টারটা ছিল যে ও আসলে ওই মৃত্যুঞ্জয়ের নামে বিভিন্ন গুজব রটাতো যে ও গাঁজা, সরি গাঁজা না মানে নেশা করে, ইয়া খায়, মানে বড়ি খায় নাকি মানে এইসব বলতেছিল মানে গ্রামের মানুষদেরকে। খুঁটার কাজ ছিল ভাইপো, মানে এটা হচ্ছে খুঁটার ভাইয়ের পোলা, তার মানে বলেছিলাম যে চাচা চাচা হবে মেবি। ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা। সে গাঁজা খায়, ও গাঁজা আছে এখানে, গাঁজা কিন্তু বলেছে যে গাঁজা খায়, গুলি খায়, এমন আর কত কি, মানে নেশা করে আর কি এরকম বলতো। মানে এটা কিন্তু মানে সত কথা না, মিথ্যা কথা বলতো আর কি তার খুড়া খুড়া। আচ্ছা, তার আর একটা কাজ ছিল বলিয়া বেড়ানো। ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ, মানে ওই যে মানে যে জায়গা জমি দখল করে নেওয়ার ধান্দাটা। বলতেছে যে ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ। নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র, মানে ওইটা আসলে দখল করার অপেক্ষা মাত্র। অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, কিন্তু সে জেলা আদালতের নালিশ করিয়া নয়, উপর আদালতের হুকুমে, কিন্তু সে কথা পরে হইবে। বলতে ওই জায়গাটা একদিন পেয়েছিল তিনি, বাট ওইটা আসলে ওই মানে জেল আদালতের বিচারে নয়, উপর আদালতের বিচারে। তার মানে হচ্ছে মৃত্যুঞ্জয় যখন মারা গিয়েছিল তখন ওই জমিটা দখল করতে পারে বা দখল পায় ওই জায়গাটা। ঠিক আছে, বলতেছে কিন্তু সে কথা পরে হবে, মানে ওই কথা লাস্টে আবার বলবে গল্পের। মৃত্যুঞ্জয় নিজে রাঁধিয়া খাইতো, মানে ওই নিজে রান্না করে খাইতো। আমি দিনে ওই আম বাগানটা জমা দিয়েই তাহার সারা বছরের খাওয়া পড়া চলিত। মানে জমা দিয়ে বলতে ওই যে মানে আগে যাওয়াটা একজনকে দিয়ে দিয়ে ওই যে ওই ওনার থেকে টাকা নিয়ে এরকম, এবং ভালো করেই চলিত, মানে যেহেতু একটা আম বাগান এবং সে একজনের খরচ খুব ভালো করে চলে যেত। সেদিন দেখা হয়েছে, সেই দিনেই দেখিয়াছি ছেঁড়া
ছেঁড়া ছোড়া মলিন বইগুলো বগলে করিয়া পথের একধারে দিয়া নীরবে চলিয়াছে। তাকে কখনো কারোর সহিত কি বলে যাচিয়ে আলাপ করতে দেখি না, মানে সে কখনো কারোর সাথে মানে নিজে গিয়ে কথা বলা এরকম কখনো করে নাই, এরকম দেখে নাই কেউ। আবার বরঞ্চ উপযাচক হইয়া কথা কইতাম আমরে, মানে ওরা আসলে আপনা আপনি গিয়া বা ওরা নিজে থেকে গিয়ে কথা কইতো এই নেড়ারা উমরে। তার প্রধান কারণ ছিল যে দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। মানে ও আসলে খুব সাদা সিধা বলতে পারেন, আবার ভালো চরিত্রেরও বলতে পারেন, মানে ভালো মানে মানুষ বলতে পারেন, যে সে আসলে সবাইকে খাওয়াইতো। ঠিক আছে, যে মানে ওরা আসলে নিজে থেকে কথা বলতো। কারণ হচ্ছে যে ও আসলে গ্রামের সবাইকে খাওয়াইতো, বা যে আসলে বলে খাওয়ানোর কথা ওকে ওদের খাওয়াইতো। আর শুধু ছেলেরাই নয়, যত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাইনা কি হারাইয়া গেছে, বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইতো, তাহা বলিতে পারি না। মানে বলতেছে যে শুধুমাত্র ছেলেরা করতো এরকমটা না, ছেলের বাবারা আসলে ওই ছেলেকে দিয়ে ওই মৃত্যুঞ্জয়ের কাছ থেকে টাকা নিত, বই চুরি হয়ে গেছে বা বই হারিয়ে গেছে, হ্যাঁ, স্কুলের বেতন এরকম অনেক কিছু নিত। কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা কইয়াছে, এ কথাও কোনো ভদ্র বাপ সমাজে কবুল করিতে চাহিত না। বলছে যে ওর কাছে যে কত সুবিধা নিত বা উপকার নিত, কিন্তু ওর প্রতি কোনো কৃতজ্ঞ বা একটা বলতেছে কি মানে ঋণ স্বীকার এরকম কেউ কিছু করতো না। বরং যে তার ছেলে যখন এই মৃত্যুঞ্জয়ের সাথে কথা বলতো ওটাও তারা মাইনা নিতে পারতো না, এরকম। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম, মানে এরকমই সুনাম, মানে সুনাম বলতে কি কিছুই নাই আর কি, বা অস্তিত্ব বলতে কিছু নাই, এরকম ব্যাপার স্যাপার আর কি। একদিন অনেকদিন মৃত্যুঞ্জয় দেখা নাই, মানে অনেকদিন মৃত্যুঞ্জয়ের আবার দেখা নাই। একদিন শোনা গেল সে মর্মর, মানে একদিন ওই কি বলে যে ন্যাড়া শুনতে পেলো মানে ওর মরমর অবস্থা। আর একদিন শোনা গেল মালোপাড়ার এক বুড়ো মালো তাহার চিকিৎসা করিয়া এবং তার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়ের জমের মুখ হইতে সে যাত্রা ফিরিয়া আনিছে। এখন আসছে হচ্ছে যে নায়িকা মানে চরিত্র আর কি, মেইন চরিত্র গল্পের। বলতেছে যে মালো এবং ওই যে বুড়ো মালো, ওই মালো হচ্ছে বিলাসীর বাবা। ঠিক আছে, মেয়ের এবং ওই কি বলে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে জমের মুখ থেকে ফিরিয়া আনিয়াছে। অনেকদিন তাহার সন্ধ্যায় সদয় কাটিয়াছি। মনটা কেমন করিতে লাগিল। একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখতে গেলাম। তার পোড়াবাড়িতে পাঁচিরের বালাই নেই, মানে তেমন পাঁচির নাই আর কি, মানে দেয়াল নেই। স্বচ্ছন্দে ভিতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা, মানে দরজা খোলা, বেশ উজ্জ্বল একটা প্রদীপ জ্বলিতেছে, মানে একটা উজ্জ্বল প্রদীপ জ্বলতেছে। আর ঠিক মুখেই তক্তপোষের উপর পরিষ্কার ধপধপে বিছানা মৃত্যুঞ্জয় শুয়ে আছে, মানে পরিষ্কার ধপধপে বিছানা মৃত্যুঞ্জয় জায়গায় শুয়ে আছে। তার কঙ্কাল সার দেহের প্রতি চাইয়া বোঝা যায় বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি কিছু করেন নাই, তবে শেষ পর্যন্ত সুবিধা করে উঠতে পারেন নাই। বলতেছে যে এগুলো মানে মানে খাটে শুয়ে রয়েছে, পরিষ্কার শুয়ে রয়েছে, খুব মানে কঙ্কালের মতো চেহারা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে যমরাজ বলতেছে মৃত্যুর কি বলে মানে যে মৃত্যু সনাতন ধর্মাবলম্বীদের অনুযায়ী বা বিশ্বাস অনুযায়ী যে মৃত্যু মানে বরণ করতে মানে আমাদের যেরকম মানে ইসলাম ধর্ম অনুযায়ী যে আজরাইল আলী আসাল্লাম যে মৃত্যু কি বলে মানে যান কবজ করে আর কি, সহজ কথা। তো ওই হিন্দু ধর্মাবলম্বীদের অনুযায়ী বা তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী হচ্ছে ওই যমরাজ, হ্যাঁ, যিনি যান কবজ করেন। তো বলতেছে যে কি বলে যমরাজ চেষ্টার কোনো ত্রুটি করেন নাই, মানে উনি আসলে ওর জীবন নিতে কোনো চেষ্টার কোনো মানে মানে চেষ্টার কোনো ত্রুটি রাখে নাই। আহ, তো আচ্ছা মানে আমি আবার পড়ি। Sorry। ও, তবে শেষে সুবিধা করে উঠতে পারেন নাই। ঠিক আছে, এবং সুবিধা করে উঠতে পারেন নাই কেন? কারণ যে বিলাসী তাকে সেবা করে সুস্থ করে ফেলছে, এরকম। সে কেবল ওই মেয়েটির জোরে বলতেছে যে যমরাজ বাস্তবে কোনো ত্রুটি রাখে নাই তাকে মানে মানে মেরে ফেলার, বাট মারতে পারে নাই শুধুমাত্র ওই মেয়েটির জোরে। সে শিয়রে বসিয়া পাখার বাতাস করিতেছিল। মানুষ দেখিয়া চমকে উঠাইয়া দাঁড়াইল। আকস্মাৎ মানে মানুষ দেখিয়া চমকে উঠিয়া দাঁড়ালো, মানে সে ওই নেড়াকে দেখে উঠে দাঁড়ালো। এই সেই বুড়া সাপুরের মেয়ে বিলাসী, ওই সাপুরের মেয়ে বলেছিলাম আমি প্রথম পর্বে। তাহার বয়স 18 কি
আচ্ছা, 18 কি 28 ঠাহর করতে পারলাম না। 18 কি 28 মানে 10 বছরের গ্যাপ বলতেছে। 18 কি 28 ঠাহর করতে পারলাম না, আমি ঠিকঠাক বয়স বলতে পারলো না। কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্র টের পাইলাম, বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া এত রাত জাগিয়া রাগিয়া ইহার শরীরে আর কিছুই নেই। মানে এত পরিশ্রম করছে খাটে, খেটে খেটে, মানে খেটে খেটে বলতে ওকে সেবা করতে গিয়ে মানে এত রাত জাগছে, তো ওর চেহারার এরকম অবস্থা হয়েছে ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। মানে ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো বলতে আপনি দেখবেন যে একটা ফুল যখন গাছ থেকে মানে নতুন ছিঁড়েন, ওই টাইমটাতে ফুলটা কি সতেজ সুন্দর দেখায়। আর যখন এটা কয়েকদিন পরে মানে পর বা মানে পর হয়ে যায়, এটা শুকিয়ে যায় না, আবার আপনি যদি ফুলদানিতে পানি দিয়ে সাজিয়ে রাখেন তারপরে এটা ওই শুকনোই দেখায়। তো ওরকম বলতেছে যে ওই বিলাসীকে ওইরকম শুকনোই লাগতেছে বা মানে ঠিকঠাক লাগতেছে না, দেখে বোঝা যাচ্ছে যে খুব মানে পরিশ্রম হইতেছে বা খুব কষ্ট হইতেছে। আচ্ছা, হাত দিয়ে এতটুকু স্পর্শ করিলে হাত দিয়ে এতটুকু স্পর্শ করিলে এতটুকু নড়াচড়া করিতে গেলেই ঝটিয়া পড়িবে। মানে ওর মানে মানে বুঝতে পারতেছেন যে ওর মানে শারীরিক গঠনের বা শারীরিক অবস্থার ইয়া দিতেছে যে ওর মানে হাত দিয়ে নাড়াচাড়া করলেই যাতে ঝরিয়া পড়িবে। মৃত্যুঞ্জয় আমাকে চিনতে পারিয়া বইল, কে? ন্যাড়া? বইলাম, হুম। মেয়েটি গাড় হেট করিয়া দাঁড়িয়া রহিল। মৃত্যুঞ্জয় দু চারটি কথা যাহা কইল তাহার মর্ম এই যে 1.5 মাস হইতে চলিল সে শয্যাগত, মানে 1.5 মাসের মতো সে বিছানায় পড়ে আছে। মধ্যে 10-15 দিন সে অজ্ঞাত অচেতন হইয়া পড়িয়াছিল, মানে 10-15 দিনের মতো সে অচেতন মানে অজ্ঞান হয়ে পড়েছিল। এই কয়েকদিন হইল সে লোক চিনতে পারছে, মানে এই কয়েকদিন হলো সে মোটামুটি সুস্থ আছে। এবং যদি কখনো সে বিছানা ছাড়িয়া উঠতে পারে পারে না, কিন্তু আর ভয় নেই, মানে এখনও বিছানা ছেড়ে উঠতে পারে না, যদিও আর ভয় নাই, এখন আর মোটামুটি সুস্থ আছে। ভয় নাই থাকুক, কিন্তু ছেলে মানুষ হইলেও এটা বুঝলাম, আজ যাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই, সেই রোগীকে এই বন্ধের মধ্যে একাকী মেয়েটা বাঁচিয়ে তুলবার ভালোই আছে। মানে যে আসলে নিজেই শয্যা ত্যাগ করিয়া উঠবার ক্ষমতা নেই, মানে যে মেয়ে নিজে আসলে বিছানা থেকে উঠার ক্ষমতা নাই, আমার দেখে মনে হচ্ছে, মানে নেড়া দেখে মনে হচ্ছে, সেই রুগীকে আচ্ছা আজ যাহার ক্ষমতা নেই, আচ্ছা সরি সরি আমি এটা ভুল বলছি যে মৃত্যুঞ্জয়ের কথাই বলতেছে যে আজ যাহার শয্যাত্যাগ করে উঠিবার ক্ষমতা হয় নাই, সেই রোগীকে এই বনের মধ্যে একাকী মেয়েটি বাঁচিয়ে তুলিবার ভার নিয়েছে। মানে মৃত্যুঞ্জয়কে এই বনের মধ্যে একাকী বাঁচিয়ে তুলবার ভার নিয়েছে। সে কত বড় গুরুভার, মানে এটা কত বড় একটা দায়িত্ব। দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রা শুশ্রা শুশ্রূষা শুশ্রূষা, সরি এটা আমি বলতেছি না, মানে বলতে পারতেছি না উচ্চারণটা। কত ধৈর্য, কত রাত জাগা, সে কত বড় সাহসের কাজ। কিন্তু সে বস্তুটি এই অসাধ্য কিন্তু যে বস্তুটি অসাধ্য সাধন করি তুলিয়াছে, তাহার পরিচয় দিনও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইছিলাম। বলেছে যে বিলাসী কথা বলতেছে যে ওর পরিচয় ওই দিন ঠিকঠাক যদিও পাই নাই, পুরো পূর্ণাঙ্গভাবে ওর পরিচয় পাই নাই বা ওকে ঠিকঠাক বলে বুঝতে পারিনি, কিন্তু একদিন পাইছিলাম। ওইটা আবার পরে বলবে গল্পের। ফিরিবার সময় মেয়েটি একটা প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙা পাঁচির শেষ পর্যন্ত আসিল। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কয় নাই। এবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? বড় বড় আম গাছ, সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। বললাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। সে প্রদীপটা আমার হাতে দিয়েই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়ল। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসি। মেয়ে মানুষ জিজ্ঞেস করে, ভয় করবে না তো? সুতরাং মনে যাই থাকুক। পতোত্তরে একটু শুধু একটা না বললে অগ্রসর হইয়া গেলাম। সে পুনরায় কহিল, ঘন জঙ্গলের পথ, একটু দেখে পা পেলে যেও। মানে বলতেছে যে মানে নেড়া যখন ওই মৃত্যুঞ্জয়কে দেখে বাড়ি থেকে বের হয়ে আসবে বা এখন বাড়িতে চলে আসবে, তখন আর কি মানে ওই জঙ্গল, ওইতে বললাম যে ওর বাড়িটা জঙ্গলের মধ্যে। এখন সে খুব ভয় পাচ্ছে না যদিও প্রথম প্রথম। তো ওই বিলাসী বলতে একটা মানে প্রদীপ নিয়ে আসছে, বলতেছে কি তোমাকে এই জঙ্গলটা ওই মানে বের করে এগিয়ে দিয়ে আসবো। এখন একটা মেয়ে ওকে বলতেছে যে মানে এগিয়ে দিয়ে আসবো, এখন একটা প্রেস্টিজের ব্যাপার স্যাপার আছে না, যে একটা মেয়ে বলতেছে আমাকে ভয় পাবো নি বা এরকম। কারণ সাধারণত মেয়েরা ভয় পায়, মানে সাধারণত বলতেছি আমি যে মানে মেয়েরা মানে ভয় পায় অন্ধকার বা এরকম সেরকম। বাট একটা মেয়ে যদি একটা ছেলেকে বলে তুমি ভয় পাচ্ছ না, তো মানে ও এখন ইগোতে লাগলো যে না আমি এটা বলবো না, কেন আমি ভয় পাই না।
তো বলতেছে যে না ঠিক আছে এগিয়ে দেওয়া লাগবে না। আচ্ছা, বলতেছে আচ্ছা, সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠলো, মানে ওই কথাটা বলার পর সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠলো, কিন্তু এতক্ষণে বুঝলাম উদ্বেগটা তাহার কিসের জন্য এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথ পার করিয়া দিতে চাইছিল। মানে এখন সে জঙ্গলের ভিতরে যে ঢুকেছে এখন ভয় লাগতে শুরু করেছে, কারণ অন্ধকার, এত বড় বাগান, এবং ওই সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠলো। এখন এখন এতক্ষণে সে বুঝতে পারছে যে মেয়েটা কেন ওকে আসলে এগিয়ে দেওয়ার কথা বলতেছিল। হয়তো সে নিষেধাজ্ঞা শুনতো না, সঙ্গে যাইতো, কিন্তু নিপীড়িত মৃত্যুঞ্জয়কে একাকে ফেলিয়া যাইতে বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না। মানে বলতেছে যে বিলাসী হয়তো বা তোকে এগিয়ে দিয়ে আসতো, ও না বললো, বাট ওই মৃত্যুঞ্জয়কে এই জঙ্গলের মধ্যে একা রেখে ও যেতে আসলে মানে মন মানলো না আর কি ওই বিলাসীর। 20-25 বিঘার বাগান, বাইরে ভাই, মানে 20-25 বিঘা বাগান, ওই বাগানটা সুতরাং পথটা কম নয়। এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপই বোধ করি ভয়াবহ করিতে হইতো। কিন্তু পরক্ষণে মেয়েটির কথাতে সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রইল যে ভয় পাইবার আর সময় পেলাম না। ওই মেয়েটির কথাবার্তায় ও আসলে ভাবতে ভাবতে ওই ভয় পাওয়ার আর সুযোগ পায় না, ওই মনের মধ্যে আর ভয় লাগে নাই। কেবল মনে হইতে লাগিল একটা মৃতকল্প রোগী লইয়া থাকা কত কঠিন। মানে এই আচ্ছা আমি আবার বলতেছি, কত কঠিন। মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তেই মরিতে পারিত। তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি একা কি করত, কেমন করিয়া তাহার সে রাতটা কাটিত। বলতেছে যে ও মানে মৃত্যুঞ্জয় তো খুব বেশি অসুস্থ, তাই না? খাটে শুয়ে আছে, আবার কয়েকদিন মানে পুরোপুরি অজ্ঞান ছিল। তো এই যে একলা জঙ্গলের মধ্যে ওই মেয়েটা শুধুমাত্র একাই ছেলেটাকে নিয়ে আসছে জঙ্গলের মধ্যে, সব কাজ করতেছে। ওই মৃত্যুঞ্জয় তো যে কোনো সময় মারা যেতে পারতো, তাই না? মানে মারা গেলে ওই যদি কোনো রাতে মারা যেত, ওই রাতে ওই মেয়েটা কী করতো একা একা এই লাশটা নিয়ে? মানে এটা ভাবতেছে যে এটা ভয়ানক না ব্যাপার স্যাপার, যে রাত যদি মারা যেত ওই বিলাসী কী করতো রাতে, মানে একা কি থাকতে পারতো কি না? এবং একটা গল্পের কথা বলবে এখন এই প্রসঙ্গে। অনেক দিন পরে একটা কথা আমার মনে পড়ে, মানে অনেক দিন আগের একটা গল্প বলতেছে, বা গল্প বলতে কি কাহিনী বলতেছে, ওর সঙ্গে ঘটে যাওয়া এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত হয়েছিলাম। অন্ধকার রাত্রে, বাটিতে ছেলে পুলে চাকর বাকর নেই, মানে বাড়িতে আর কেউ নেই। ঘরে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি, মানে ঘরে শুধু যেই মানে লোকটা মারা গেছে ওর স্ত্রী আর ওই নেড়া, আর কেউ নেই। তার স্ত্রী তো শোকে আবেগে দপাদপি করিয়া এমন কাণ্ড করিয়া তুললেন যে ভয় হইল তাহার প্রাণটা বুঝি বাহির হইয়া যায়। মানে ওই যে মানে ওই মহিলাটার স্বামী মারা গেছে, তো স্বাভাবিকভাবে কান্নাকাটি করতেছে বা হাউমাউ করে কাঁদতেছে। তো বলতেছে যে ওনারও যেন জীবনটা বের হয়ে যাবে এরকম। আচ্ছা, কাঁদিয়ে কাঁদিয়ে বারবার আমাকে প্রশ্ন করতে লাগলো তিনি স্বেচ্ছায় যখন কি বলে, আচ্ছা আমাকে প্রথমে তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যাইতে চাইছেন তখন সরকার কি, ও আচ্ছা ওই সময় একটা জিনিস ছিল যে সহমরণ, ঠিক আছে, সহমরণ জিনিসটা সরকার থেকে আস্তে আস্তে মানে কি বলে, সহমরণ বলতে যে স্বামী মারা গেছে এবং ওই সঙ্গে স্ত্রীকেও মারা যেতে হবে এরকম একটা অন্ধবিশ্বাস আর কি। তবে পরবর্তীতে সরকার এটাকে আসলে মানে সরকার বিরোধী মানে এটার বিরুদ্ধে আইন ঘোষণা করেন যে এটা করা যাবে না এরকম। তো এই জন্য বলতেছে যে উনি আসলে স্বামীর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে এটা বলতেছে যে আমি যদি আমার স্বামীর সাথে মারা যাই তাহলে সরকারের কি, সরকার লোকের কি? হ্যাঁ, তখন সেটা হয় কি, তার সে তার তিলার্ধ বাসিতে সাধ্য নাই, মানে তার মানে মানে বাঁচতে ইচ্ছা করতেছে না তার স্বামীকে ছাড়া। এ কি তাহারা বুঝবে না, এ কি সরকার বা পুলিশ বুঝে না? তাহাদের ঘরে কি স্ত্রী নাই, মানে তাদের ঘরে কি স্ত্রী নাই, তারা কি পাষাণ? আর এই রাত্রে গ্রামের 5 জন যদি নদীর তীরে কোনো একটা জঙ্গলের মধ্যে তাহার সহমরণের জোগাড় করিয়া দেয় তো পুলিশ লোকে জানবে কি করিয়া? মানে বলতেছে যে আমাকে যদি আমার স্বামীর সাথে একটা সহমরণের ব্যবস্থা করিয়া দেয় তাহলে পুলিশের লোক জানবে কিভাবে? আচ্ছা, এমন কত কি মানে অনেক কিছু বলতেছে আর কি আরো। কিন্তু আমার তো আর বসিয়া তার কান্না শুনিলেই চলে না, পাড়ার খবর দেওয়া চাই, অনেক জিনিস জোগাড় করতে হবে। কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়া তিনি প্রকৃতিস্থ হইয়া উঠলেন, মানে এতক্ষণ আসলে স্বাভাবিক ছিলেন না, কিন্তু কান্না করতেছেন বা মানে শোকে আবল তাবল কথা বলতেছেন তার স্বামীর জন্য। কিন্তু যখন শুনলেন যে ওই নেটা বের হয়ে যাবে বা লোকজনকে খবর দিবে, এখন তো ওই মহিলা বা ওই নারী ঘরে একা হয়ে যাবেন, তখন যেন উনি জেগে উঠলেন। মানে এতক্ষণ তো মানে আবেগের মধ্যে ছিলেন বা দুঃখের মধ্যে ছিলেন, হঠাৎ করে যেন উনি জেগে উঠলেন। হ্যাঁ, কি হইলো, মানে নেড়া চলে যাবে, এখন তো একা হয়ে যাবে এই লাশটার সাথে। চোখ মুছিয়া বলিলেন, ভাই যা হবার তো হয়েইছে, আর বাইরে গিয়ে কী হবে, রাতটা কাটুক না। মানে উনি আসলে ভয় পেয়ে যাচ্ছেন, কারণ একটা মানে লাশ নিয়ে থাকা তো আসলে একটা মানে
ভয়ের ব্যাপার না, মানে যে কারো কাছে বললাম অনেক কাজ আছে, না গেলেই যে নয়, কিন্তু বলিলেন হোক কাজ, তুমি বসো, মানে ওই মহিলা বলতেছে। আচ্ছা, পরবর্তীতে বললাম বসলে চলবে না, এবার খবর দিতেই হবে। বলিলাম পা বাড়াইবা মাত্র তিনি চিৎকার করে উঠিলেন, ওরে বাবা রে, আমি একা থাকতে পারবো না। মানে এটা দিয়ে যেটা বোঝাচ্ছে আর কি, যে মানে ওই মহিলা ওই যখন ওই মানে মানুষ ডাকতে বের হলো, বা মানে ওই কি বলে শেষকৃত্য বলে এটাকে, তো শেষকৃত্যের যে জোগাড় করার জন্য বের হবে, ওই মহিলা চিৎকার করে উঠলো, এই আমি একলা থাকতে পারবো না, ওরে বাবারে, এরকম। তো এটা দিয়ে আমাদেরকে যেটা বোঝাচ্ছেন যে ওই মৃত্যুঞ্জয় যে মারা যাবে বা মারা যেতে পারে যে কোনো সময়, বিলাসী কিন্তু ওকে নিয়ে বসে আছে, ঠিক আছে, ওই জঙ্গলের মধ্যে যে কোনো সময় মারা যেতে পারে, ওর মধ্যে তেমন ভয় দেখতে পায় নাই, কিন্তু মানে ওর মধ্যে কি সাহস, বিলাসের মধ্যে, এটাই বলতেছে যে ওই মহিলা, ওর স্বামী মারা গেছে, স্বামী মারা যাওয়ার ও কি মানে আবেগ দেখাচ্ছে যে আমি সহমরণে মানে সহমরণ করবে ওর সাথে, কিন্তু যখন ওই একলা থাকতে চাচ্ছে স্বামীর সাথে, ওই মানে মৃত স্বামী, তখন ও পারতেছে না, তখন আসলে ভয় পাচ্ছে, ঠিক আছে, এরকম। তো এটা দিয়ে মানে বিলাসের সাহস বা ভালোবাসার প্রতি ইঙ্গিত করতেছে। কাজেই আবার ফিরিয়া উঠিয়া কি বসিয়া পড়িতে হইল, কারণ তখন বুঝিলাম সে স্বামী জ্যান্তা থাকতে তিনি নির্ভয়ে 25 বৎসর একাকী ঘর করিয়াছেন। তার মৃত্যুটা যদিও বা স্নেহে, তার মৃত্যুটা এই অন্ধকার ঘরে 5 মিনিটের জন্য সইবে না। বুক যদি বুক যদি কিছুটা ফাটে, তো সে মৃত স্বামীর কাছে একলা একলা থাকে, একলা থাকিলে, মানে বলতেছে যে ওই একলা স্বামীর কাছে থাকতে পারবে না, মানে বুক যদি কিছুতে ফাটে, তা সে সেই স্বামী মৃত স্বামী একলা থাকলে, মানে বুক যদি তোর ফেটে যায়, ওই মৃত স্বামীর কাছে বসে থাকলে তার মানে বুক ফেটে যায়। কিন্তু দুঃখ তাহার তুচ্ছ করিয়া আমার উদ্দেশ্য নয়, মানে কিন্তু ওই মানে মহিলা যে ওই মানে ভয় পাচ্ছেন, যে ভাই মৃত স্বামীর পাশে বসে থাকতে ভয় পাচ্ছেন, ওই দুঃখটা তুচ্ছ করে দেখানো তার ইচ্ছা নয়, কিংবা তা খাঁটি নয় এ কথা বলাও আমার অভিপ্রায় নয়, কিন্তু একজনের ব্যবহারে তাহার চূড়ান্ত মীমাংসা হয়ে গেল তাও নয়। কিন্তু এমন আর অনেক ঘটনা জানি, যাহার উল্লেখ না করিলে আমি এই কথা বলতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে, অথবা বহুকাল ধরে একসঙ্গে গড় করিলে অধিক অধিকারে এই ভয়টাকে কোনো মেয়ে মানুষই অতিক্রম করতে পারে না। ইহা আর একটি শক্তি, যাহা বহু স্বামী স্ত্রী 100 বছর একত্রে ঘর করার পরও তাহার কোনো সন্ধান পায় না। মানে বলতেছেন যে এটা আসলে কোনো সাধারণ কর্তব্যজনিত কারণে বা দায়িত্বের কারণে আসলে বিলাসী মানে ওর কাছে বসে আছে এরকমটা না, মানে এটা বুঝাতেই আসলে এগুলো এত কিছু বলতেছে। কিন্তু সহসা যে শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছে পাওয়া যায়, তখন সে সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দণ্ড দেওয়ার আবশ্যক যদি হয় তো হোক। কিন্তু মানুষের যে মানুষের যে বস্তুটি সামাজিক নয়, সে নিজে যে ইহাদের দুঃখ গোপন অশ্রু বিসর্জন না করিয়া করিয়া কোনো মতেই থাকিতে পারে না। প্রায় মাস দুই মৃত্যুঞ্জয়ের খবর লই নাই। গ্রামে পল্লী যাহারা পল্লীগ্রাম দেখেন নাই, কিংবা এই রেলগাড়ির জানলায় মুখ বাড়াইয়া দেখিয়াছেন, তাহারা হয়তো সবিলম্বে বলিয়া উঠিবেন এ কেমন কথা। বলতেছেন যে প্রায় 2 মাস আসলে মৃত্যুঞ্জয়ের কোনো খবর লয় নাই। যারা পল্লীগ্রাম দেখেন নাই, তারা রেলগাড়ি জানলায়, মানে যারা আসলে কোনোদিন গ্রামে আসেন নাই, সবসময় শহরেই থাকে, তারা আসলে জানলায় মুখ বাড়িয়া দেখিয়া বলবেন যে ও মানে একটা মৃতপ্রায় মানুষ, এবং তার বন্ধুর মতো একটা বা তার কাছে অনেক সময় টাকা পয়সা খাইছে, এরকম একটা লোকের মৃত্যু মানে সময় খবর নেয় না, এরকম কথা। এ কি কোনো সম্ভব হইতে পারে? এত বড় অসুখে চোখে দেখিয়া আসার পরও 2 মাস কোনো খবর লয় নাই, তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে এ শুধু সম্ভব নয়, এই হয়ে থাকে। আচ্ছা, এটা কি গ্রামের? আচ্ছা, তো এটা বলেছে কি, আমরা সাধারণত গ্রামের মানুষদেরকে মানে খুব সরল, সহজ সরল, কিংবা মানে কর্তব্যপরায়ণ সহযোগিতাপূর্ণ মানুষ বলে মনে করি, বাট এই জায়গায় আসলে মানে উল্টোটাও বলা মানে হতে পারে, এরকম বলতেছে যে ইয়া শুধু সম্ভব নয়, ইয়াই হয়ে থাকে, মানে এটাই আসলে সাধারণত হয়ে থাকে, মানে সবসময় মানুষকে সাহায্য করে এরকমটা না, বা মানুষ যেরকম চিন্তা করে গ্রামের মানুষ হয়তো বা সাহায্য করে সবাইকে, এরকমটা না। একজন বিপদে পাড়া একজনের বিপদে পাড়া শুদ্ধ জাগ বাঁধিয়া উপর হইয়া পড়ে, এই যে একটা জনশ্রুতি আছে, জানি না তাহা সত্যযুগের পল্লীগ্রামে ছিল কিনা। বলতেছে যে একজনের বিপদে সবাই মিলে আসলে ঝাঁপিয়ে পড়ে, জানি না তার সত্যযুগে ছিল কিনা। মানে এখন তো কলিযুগ, মানে সনাতন ধর্মাবলম্বীদের অনুযায়ী, মানে তাদের বিশ্বাস অনুযায়ী প্রথম মানে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল,
তখন আসলে সত্যযুগ ছিল এবং এখন কলিযুগ, কারণ এখন সব খারাপ কাজ হচ্ছে এবং আগে ভালো কাজ হতো। তো বলতেছে যে আগে যেহেতু ভালো কাজ হতো সত্যযুগে, তখন আসলে পল্লীগ্রাম এরকম ছিল কিনা বা মানুষকে মানুষ সাহায্য করতো কিনা, তখন হয়তো বা করতে পারতো, এখন আর করে না, এটা বলতেছে। কিন্তু একলা কি বলে, একালে তো কোথাও দেখিয়াছি বলিয়া মনে করতে পারি না, তবে তাহার মরার খবর যখন পাই নাই তখন সে বাঁচিয়া আছে, এ ঠিক। বলতেছে তাহারা মৃত্যুঞ্জয় যেহেতু মানে কয়েক মাস খবর লয় নাই, তো শহরের মানুষ যারা আসলে কোনোদিন গ্রামে আসেন নাই, তারা তো গ্রামটাকে খুব সহজ সরল মনে করে, গ্রামের মানুষদেরকে খুব ভালো মনে করে। তারা যারা শুধুমাত্র ওই যে রেলগাড়ি থেকে জানলা উপর করিয়া শুধুমাত্র গ্রামের দৃশ্যটা দেখেছেন, তারা হয়তো মনে করতে পারেন এই কেমন কথা। হ্যাঁ, গ্রামে থাকে একজনের মৃত্যুর খবর, মানে মৃত্যুর মতো অবস্থা, তাহারই 3-4 মাস খবর নেয় নাই। কিন্তু ওই মানে নেড়া বলতেছে এটা যে আসলে মানে এটা আসলে স্বাভাবিক। হ্যাঁ, এটাই হয়ে থাকে। আর মানে একজনের বিপদে একজন এগিয়ে আসা, এটা হয়তো বা সত্যযুগে হইতো বা অনেক আগে হইতো, মানে সত্যযুগে, হ্যাঁ সত্যযুগে পলিগ্রাম ছিল কি না, মানে এটা হইতে পারে যে সত্যযুগে হইতো, কিংবা এখন আর হয় না। ঠিক আছে, এটাই বলতেছে। এবং আর লাস্টে বলতেছে যে লাস্টের দিকে বলতেছে যে মানে যেহেতু তাহার মৃত্যুর খবর পায় নাই, সেহেতু সে বেঁচে আছে, এটা আসলে নিশ্চিত। ঠিক আছে, তো আজকে আমরা এটুকুই পড়লাম, এবং পরবর্তীতে আসলে পর থেকে শুরু করব যে মৃত্যুঞ্জয়ের যে পরের পার্টটা, যে মৃত্যুঞ্জয়ের উপর অ্যাটাক হয় বা বিলাসীর উপর অ্যাটাক হয়। অ্যাটাক বলতে গ্রামবাসীকে নিয়ে ওই যে তার খুঁড়া বুঝিয়ে সুঝিয়ে তাদের উপর মারধর করে এবং বিলাসীকে প্রচণ্ড মারধর করে, ওই অংশটা পড়বো। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।